স্বাগত জানাই দর্শক। আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার আমরা কথা বলতে চাই মব জাস্টিস শুরু কবে শেষ কোথায়। দর্শক, আমরা কয়েকদিন যাবৎ যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে, তো এই বিষয়গুলো দারুণভাবে আলোচিত হচ্ছে। একটি বিষয় KM নুরুল হুদার উপরে এক ধরনের হামলা, কাম্য নয় এটি। এবং একইভাবে আমরা লালমনিরহাটে দেখলাম শ্রী পরেশচন্দ্র শীল, একজন ক্ষৌরকার বা নাপিত যাকে বলা হয়, তার এবং তার ছেলেকে সেইভাবে তাদের উপর হামলা চালানো হচ্ছে। পরে বলা হলো যে তারা ধর্ম অবমাননার জন্য, এবং এরপরেও সাংবাদিকরা যে সংবাদগুলো জানালো সেখান থেকে জানা গেল যে তার পরিবার বলছে চুল কাটার টাকা নিয়ে এক ধরনের বচসা হয়েছিল, সেখান থেকে এই ধর্ম অবমাননা। যেটাই হোক, এইভাবে মারার জায়গাটি কতটুকু, এইভাবে হামলা কতটুকু যৌক্তিক সেই ব্যাপারে কোনো প্রশ্ন নেই। এইভাবে কেউই কাউকে শারীরিকভাবে হামলা চালাতে পারে না, একটি রাষ্ট্র বা সরকার যদি প্রতিষ্ঠিত থাকে। কিন্তু সেখানে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে প্রশ্নটা উঠতেই থাকবে যে এই সরকার কতটা প্রতিষ্ঠিত, বা এই জায়গায় সরকারের দায়বদ্ধতার জায়গাতে কিভাবে তারা নিরূপণ করছেন। আর এর সঙ্গে আরও একটি কথা বলি যে এই মব জাস্টিস যে এখন হচ্ছে, এই মব জাস্টিস কি হঠাৎ করেই এখন শুরু হলো কিনা, এই প্রশ্নটিও রাখবো। আমাদের সঙ্গে আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আছেন বিএনপির সহ মানবাধিকার সম্পাদক সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আমরা শিরোনামগুলো দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। যুদ্ধবিরতির ঘোষণার পরও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইসরায়েলের, ইরানের অস্বীকৃতি, ফের আগ্রাসন হলে কঠিন আক্রমণ। দেশে ফেরার অপেক্ষায় ইরানের বাংলাদেশিরা, আশ্রয়ের খোঁজে অনেকে যাচ্ছেন তুরস্ক, আজারবাইজানে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন করবে দেশ। থাকবে প্রার্থনা, শিক্ষাবৃত্তি, খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ সহ নানা কর্মসূচি। ট্রাইব্যুনাল হাসিনা কামালের অভিযোগ শুনানি 1 জুলাই। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে। টিউলিপের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, বললেন দুদক চেয়ারম্যান। কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়, এটা কাউকে ছোট করার জন্য মামলা নয়। আমাদের অনেক আসামির মধ্যে টিউলিপ সিদ্দিকীও আমাদের একজন অভিযুক্ত একজন। এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দরকার নির্বাচিত সরকার, বললেন বিএনপি নেতা মিন্টু। চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বেইজিংয়ের। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়া, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হলো আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও আজকে, যেটি আমি শুরুতে বলছিলাম যে KM নুরুল হুদার উপর যে হামলা, এবং তার বিরুদ্ধে বিএনপি মামলা করেছে, এবং 3টি নির্বাচনের 3জন সিইসি সহ সেই কমিশনারদের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচনের অনিয়ম নিয়ে, নির্বাচনের জায়গাটা নিয়ে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে যার নেতৃত্বে তাকে এই জুতার মালা পরিয়ে ভিডিওটি ছাড়া হলো, তিনি যুব দলের একজন কর্মী। আপনারা তাকে বহিষ্কারও করেছেন, এবং আজকেও সালাউদ্দিন আহমদ বলছেন মব সংস্কৃতি সমর্থন করে না বিএনপি। রুহুল কবির রিজভী বলছেন মব সংস্কৃতি সমর্থন করে না বিএনপি। আপনারা বারবার বলছেন মব সংস্কৃতি সমর্থন করেন না, কিন্তু তারপরও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কেন? এটিও সালাউদ্দিন আহমদ বলেছেন যে গতকালকের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এগুলো হয় কি, মানুষ যখন খুব বেশি অতি উৎসাহী হয়ে যায়, আপনি দলীয় চেতনাটা বাদ দেন, কিছু মানুষ অতি উৎসাহী হয়ে যায় নিজেকে ফোকাস করার জন্য, শো করার জন্য, অথবা নিজের কোনো দুর্বলতা ঢাকার জন্য। বিগত দিনে হয়তো সেই আন্দোলন কর্মসূচিতে সঠিকভাবে আসার যেভাবে থাকার কথা সেভাবে থাকেনি, নিজের দুর্বলতা ঢাকার জন্য এই ঘটনাটা সে ঘটাতে পারে। এখানে শুধু বাংলাদেশের যত কথাই বলেন, 2008 যে সমঝোতার নির্বাচন, তারপরে একটা ভোটারবিহীন 18টা নিশিরাত, তারপরে তো যেটা হলো যেটা একটা নামে মাত্র ওই অবৈধ নির্বাচনটাকে একটা রিনুয়াল করার দিন তারিখ রাষ্ট্রীয় অপচয়ের মাধ্যমে, ব্যয়ের মাধ্যমে একটা তারিখ ঘোষণা করা হলো। সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে মামলা যেহেতু হয়েছে,
মামলাটা নির্বাচন সংক্রান্ত। তারপরে এই সরকার তো ফৌজদারি আইনে এনাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি, তো স্বাভাবিক কারণে এই তাকে জুতার মালা দিয়ে ছবি তুলিয়ে প্রতিষ্ঠানটাকে ধ্বংস তারা করেছে, ঠিক আছে, তার শাস্তি তো আইনগতভাবে হবে। সরকার যদি মনে করে তাদেরকে ধরে নিয়ে এসে জেলখানায় ঢোকাবে, কিন্তু আইন কখনো নিজের হাতে তুলে নেওয়াটা আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সমর্থন করি। বারবার আপনাদের এত উচ্চ পর্যায় থেকে সিনিয়র নেতারা বলার পরে আপনিও বলছেন, আপনিও ছাত্র রাজনীতি করেছেন, বিএনপি তৃণমূল থেকে রাজনীতি করেছেন, এত কিছু বলার পরেও কেন এই জায়গাটি আপনাদের নেতাকর্মীরা কেন? প্রথম, আর দ্বিতীয়ত ব্যাপার যুব দল বলে আসছে, তার পোস্ট পজিশন কি আছে না আছে এটারও দেখার ব্যাপার আছে। আর তৃতীয়ত ব্যাপার হচ্ছে যে আমি নিজেও পাপিয়া যদি দেশের প্রচলিত আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডকে নিজের হাতে আইন তুলে নিয়ে বিচারকের দায়িত্ব পালন করে ফেলি, আমাকেও জেলখানায় ঢোকা দেওয়া উচিত। স্ট্রেইট সমাধান এগুলি, তাছাড়া তো মানুষ উৎসাহী হবে। শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই, আপনি এই জিনিসগুলো কিভাবে দেখছেন? এই আমি দুটো ঘটনার কথা বললাম আপনাকে, আপনার অবজারভেশন কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আপাকে শুভেচ্ছা। আলোচনাটা হচ্ছে এটা কিন্তু গতকালকে পরশুদিন শুরু হয়নি। আমাদের পলিটিক্সের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা খারাপগুলো বর্জন না করে নতুন নতুন আরও কতগুলো বিভৎস জিনিসগুলোকে যুক্ত করছি। আমাদের এখানে এই যে মব কালচারটা বা মব সন্ত্রাসটা, এটা আগে ছিল, আগে হয়েছে। আপনার মনে করিয়ে দেই, ডক্টর মাহবুবুল্লাহর উপরে হামলা হয়েছিল, সুপ্রিম কোর্টের থেকে একটা মাহমুদুর রহমানের উপরে কুষ্টিয়াতে হামলা হয়েছে এর আগে। কিন্তু একটা গণ অভ্যুত্থানের পর আপনি সেই যে পুরনো যে কালচারটা, সেই কালচারটা ওন করবেন নাকি সেটি বিসর্জন দেবেন, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি আওয়ামী লীগের যে খারাপ দিকগুলো ছিল বলেই তাকে আপনি অপসারণ করেছেন। এখন আপনি যদি যারা যুক্তিটা দিচ্ছেন আগে হয়েছে এখন হবে, তাহলে আগে শেয়ার মার্কেট থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছে এখনও হবে, আগে বিভিন্ন বাহিনীকে দিয়ে ক্রস ফায়ার হয়েছে এখনও হবে, কিন্তু একটু কম হবে। আমরা এই ঘটনাগুলোতে উদ্বিগ্ন, কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের মধ্যে কোনো ধরনের কোনো উদ্বেগ নেই। গত 10 মাসে আইন সালিশ কেন্দ্র বলছে 175 জন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি লালমনিরহাটের একটা উদাহরণ দিলেন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এটি ব্যাপকভাবে আলোচিত, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কি আপনি দেখেছেন? অথচ আমাদের সরকারের প্রধান যিনি, তিনি নোবেল পুরস্কারটি পেয়েছিলেন শান্তিতে ভূমিকা রাখার জন্য। তার নিজের দেশের মধ্যে সংখ্যাগুরুরা, সংখ্যালঘু বলতে আমি শুধুমাত্র হিন্দু কমিউনিটিকে বোঝাচ্ছি না, যেখানে যে যার প্রভাব আছে, ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, তিনি তার দুর্বল অংশকে যেভাবে পারছেন পিটিয়ে মারছেন, রক্তাক্ত করছেন, দখল করছেন। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো অনবরত ঘটছে। লালমনিরহাটের এই ঘটনা ঘটার পর একটা দেশের সরকার যদি থাকে, অবশ্যই সেই সরকারকে কথা বলার কথা। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের আশপাশে যারা আছেন, এর মধ্যে একটা বড় অংশ এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে তারা কিন্তু এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। এই সরকারের দুজন উপদেষ্টা এর আগের সরকারের সময় তাদের স্বামীরা অপহরণের গুমের শিকার হয়েছিলেন। মানুষের এই কষ্টটা তাদের বোঝার কথা, কিন্তু দেখতে পাচ্ছি যে তারা অন্ধ হয়ে গেছেন, বধির হয়ে গেছেন। এই যে কথাগুলো বলছি একটা যন্ত্রণার জায়গা থেকে বলছি। আমাদের এখানে বিপুল সংখ্যক মানুষ যে আত্মত্যাগটা করলো, এই আত্মত্যাগের পেছনে তাদের উদ্দেশ্য কি ছিল? এই ঘটনার কি পুনরাবৃত্তি ঘটবে? রাইট, আপনি বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ধারাবাহিকভাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন এটি ধারাবাহিকভাবে চলছে। আজকে বগুড়ার আদালতে ফেলে একজনকে একইভাবে পেটানো হয়েছে। অর্থাৎ এগুলো বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে এই ঘটনাটা আমি বিভিন্ন জায়গায় বলি।
ভারতের বাবরি মসজিদ ধ্বংস করার পর সারা ভারতে একেবারে সাম্প্রদায়িকতার আগুন জ্বলে উঠল। প্রায় 250 শহরে কারফিউ দিতে হয়েছিল এবং অনেক মানুষ এই দাঙ্গায় মারা যায়। কিন্তু তখন পশ্চিমবঙ্গ, তার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, এবং পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। তো জ্যোতি বসুকে সাংবাদিকরা তার অনেক দিন পরে এনডিটিভির একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন যে সারা ভারতের সমস্ত রাজ্যে দাঙ্গা হলো, কিন্তু আপনার পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হলো না কেন? তখন জ্যোতি বসু তার উত্তরে বলেছিলেন যে শাসক যদি না চায় তাহলে দাঙ্গা হয় না, দাঙ্গা হয় তখন যখন শাসক চায় যে এখানে দাঙ্গা হোক। আমার সরকার চায়নি যে পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক, সেই কারণে দাঙ্গা হয়নি। আমি এখনো মনে করি এই সরকার এই মব জাস্টিস চায়, সমাজের মধ্যে একটা সবসময় টেনশন থাকুক এটি চায়, এবং চাই বলে আপনার কাছে এটা জানতে সরকারের চাই যে যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা সরকার কাজে লাগাচ্ছে এটা কি না। আমাদের মানে পলিটিক্যাল লিগাসি, আমাদের উত্তরাধিকার সূত্রেই আমরা মব জাস্টিস চাই কিনা? আমি 2-3টা লাইন বলি। বিএনপি নেতাদের ধরে প্রথমে পায়ে পরে বুকে গুলি করুন, মঈনুদ্দিন খান বাদল, উনি এটা বক্তব্য দিয়েছেন, বুঝছেন। এরপরে আর একটা বলি, 2024 সালের 2 অক্টোবর, এটা গত আমলের, আমি তারিখটা আপনাকে, তারিখ আছে এখানে কিন্তু আমি এখন ঠিক বলতে পারছি না, কিন্তু এটি জায়জাদিন পত্রিকা যখন প্রকাশ হতো তখনকার, এটা শরীফুদ্দিন পার্লামেন্টে বলেছিল। মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা মামলার পুনঃতদন্তের আদেশ, এটা পুনঃতদন্তের আদেশ দিয়েছে। আরেকটি বলি, সাকার কবরের শহীদ লেখা নামফলক ভাঙল ছাত্রলীগ 21 সেপ্টেম্বর 2018। মাহমুদুর রহমান, যেটি আপনি বললেন, এবং সম্পাদক আবুল আসাদের ঘটনা মনে আছে নিশ্চয়ই, তাকে টেনে হিচড়ে নামানো হয়েছিল। খালেদা জিয়ার গাড়িবহর হামলা, শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা, সেই মামলার কিন্তু কোনো নিষ্পত্তি হয়নি। সেই মামলা হয়েছে কবে? 2024 সালের 18 আগস্ট হয়েছে। অথচ হামলাটি হয়েছিল কারণ বাজারে 2015 সালে। আমি ওই এটা কাভার করতে ছিলাম, আমি নিজেও আমাদের আইজি সাহেব কাইয়ুব সাহেবের মাথা পিঠে রক্ত পড়ছিল। আরেকটি বলি, সেটা হলো 2018 সালে 5 বছর পরে একটি মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। সেই মামলাটি কার? মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উপর হামলা। মার্কিন রাষ্ট্রদূত, এগুলো সবই অনেকেই ভুলে যায়। হ্যাঁ, মার্কিন আরও আছে। এখন এই আসিফা আশরাফি পাপি, আপনার কাছে জানতে চাই যে এই যে লেগাসি এবং আওয়ামী লীগ আমল, যেটি শরীফুজ্জামান শরীফ বললেন যে ওই সরকার করেছিল দেখে এই সরকার করবে কেন? আমরা যেটি বুঝি যে এখন এই সরকারটি যে দাঁড়িয়ে আছে সেটার পেছনে অবশ্যই বিএনপির যথেষ্ট সমর্থন আছে, এটা পজিটিভলি সমর্থন আছে। কারণ বিএনপি বড় একটি দল, এই দল যদি সেইভাবে সমর্থন না করে এই ডক্টর ইউনূসের সরকারের কাজ করাটা খুবই জটিল। আপনার কি মনে হয় এই লেগাসিটা কি টেনে নেওয়াটা জরুরি? আমি এক ধরনের ডিফেক্টো হিসেবে, কার্যকর হিসেবে আপনার উপরে দায় চাপাচ্ছি না। দায়ের ব্যাপারটা হচ্ছে কি, যে পরিস্থিতিগত কারণে এবং যে পরিস্থিতির মাধ্যমে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, সেই পরিস্থিতিটা দেশের মানুষের অনেক দিনের প্রত্যাশা ছিল। কারণ আওয়ামী লীগ সমঝোতা নির্বাচন করে যখন আসলো, অত্যাচারটা কেবল শুরু করছিল। 5 জানুয়ারি 2014 মাত্রা মোটামুটি মানে ওই শুরুর জায়গাটাতে আরও আগালো। 18 সালে মাত্রা অতিরিক্ত হয়ে গেল, আর তারপরে তো আর মাত্রা নাই, আনলিমিটেড হয়ে গেছে। এখন শেখ হাসিনার পতন, আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশের জেনুইন আওয়ামী লীগরাও কিন্তু চাইছে, ত্যাগী নিবেদিত আওয়ামী লীগরাও কিন্তু চাইছে, কারণ তারাও কিন্তু হাইব্রিড আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে এবং হাইব্রিড এমপি প্রার্থীদের দ্বারা। আপনি এর কথা, জাফরুল্লাহর কথা ধরেন, যে সে তো অনেক আগে থেকে প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ করে, তার জানের উপর দেশে আওয়ামী লীগ করে, কিন্তু একে আজাদের বাহিনী যেভাবে তার উপর হামলা করছে, বাড়িঘর ভাঙচুর করছে, সেখানে দেখেন। তারপর চিফ হুইপের ভাই আরেকজন, সে তার আওয়ামী লীগের আর এক প্রার্থীর উপর যেভাবে যা করছে, তো এগুলো তো ধরেন আওয়ামী লীগরাই নব্য আওয়ামী লীগের কাছে মার খাইছে, প্রকৃত আওয়ামী লীগ হাইব্রিড আওয়ামী লীগের কাছে মার খাইছে। অতএব এই সরকারের পতনটা ছিল একটা অনিবার্য পতনটা যখন হয়ে গেছে, স্বাভাবিক কারণে এই সরকার
এবং সেই পরিস্থিতি সব কিছু মানুষের প্রত্যাশার ভিতর ছিল। সরকারকে সমর্থন দেওয়াটা আমাদের জন্য স্বাভাবিক ছিল, কিন্তু এই সরকারের এজেন্ডা কি ছিল এটা এখন প্রকাশ পাচ্ছে। এরাদের তো বর্তমানে নির্বাচন দেওয়ার কোনো নামগন্ধ নাই, সংস্কারের নাম করে এদের কোনো পরিকল্পনাও নাই। একটা সংস্কার, বিচার বিভাগের সংস্কার করতে হবে, ডিসিএসপি প্রশাসনের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে, শিক্ষার সংস্কার করো, চিকিৎসা স্বাস্থ্য বিভাগের সংস্কার করো, কোনো কিছুর ভিতরে কোনো কিছু নাই। ইনারা 10 মাসে এসে 2 মাসের একটা গর্ভবতী হয়ে একটা বাচ্চা প্রসব করে দিল যার নাম এনসিপি। এখন এনসিপি এই বাচ্চারা ওদেরকে যা বলে ওরা তাই শোনে, আর ওনারা রাত্রেবেলা এদেরকে যা বলে সকালে উঠে এক কথা বকে। এখন এই সরকারের দেহ হচ্ছে এনসিপি, আর এনসিপির মাথা হচ্ছে বর্তমানে সরকার, যার কারণে দেশের ভিতরে আর চাহিদার একটা লিমিট থাকতে হয়। এরা দীর্ঘদিন সংস্কারের নাম দিয়ে ক্ষমতায় থাকতে চায়, এদেরকে নির্বাচন করাতে চায়, এদেরকে আবার এই এনসিপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে চায়, আবার এনসিপিকে পরিবর্তন করাতে চায়, বিচার করাতে চায়। এত এজেন্ডা কি কখনো কারোর পক্ষে সম্ভব নাকি? একটা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই ফরম্যাটের কোনো সরকারের এত এজেন্ডা থাকাই তো উচিত না। এনারা যদি মিনিমাম ভদ্রতা, নম্রতা, দেশের মানুষের ধৈর্য উপলব্ধি করতে পারে তাদের মনন, স্মৃতিশক্তি, চেতনা দিয়ে, তাহলে অবিলম্বে আসলে নির্বাচনের ব্যবস্থা করা দরকার, এবং যেই নির্বাচনটা ফেয়ার হতে হবে। আপনার কথায় মনে হচ্ছে যে নির্বাচনটা ব্যবস্থা করলেই এই ধরনের মব সন্ত্রাস থেমে যাবে। রাষ্ট্রীয় নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে, তারা শক্ত হাতে নির্মূল করতে পারবে, এবং জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংগঠন যদি করে সেই ব্যাপারে তারা তাৎক্ষণিকভাবে স্টেপটা নিতে পারবে। যেটা এই সরকার সবার জন সমর্থন চাচ্ছে, ওই যে বাচ্চা প্রসব করছে ওই বাচ্চাকে ক্ষমতায় আনতে হবে, আর ইনারা রাষ্ট্রপতি আর মন্ত্রী হবেন, এই সমস্ত ধান্দা থাকার কারণে ইনারা তো স্বকীয়তা দিয়ে কাজ করার মানসিকতা, রুচিবোধ কিছু কিন্তু নাই। কে রাষ্ট্রপতি? আর ডক্টর ইউনূস হবে, এরকমই তো শোনা যায় গসিপ। আপনি চায়ের দোকান থেকে রেস্টুরেন্ট, ডক্টর ইউনূস রাতের বেলা জিজ্ঞেস করা হয়েছিল সব জায়গায়। ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডে, তো উনি বলছেন যে না, হবেন না। দেখেন, উনি যদি বলে ফেলে আমি হব, তাহলে সেটা কি হলো? আর হব না বলে হবে, মানে এই প্রশ্নের উত্তরটাই এমন যে হবেন না, হবেন না বলেছেন। এইটাই উনি তো উত্তর। 1/11-তে সংগঠনের আত্মপ্রকাশ করতে গেছিলেন এবং অফিসও নিয়েছিলেন, পিএসটিএসও নিয়োগ দিয়েছিলেন। এগুলা তো অস্বাভাবিক না, আর দেশের মানুষ ভুলেও কিন্তু যায়নি। আর এই এনসিপি যেগুলো বাড়াবাড়ি করতেছে, এগুলা মানুষের একবারে অসহ্য ধরে গেছে, এদের মানুষের অসহ্য ধরে গেছে। এরা ধরেন আপনার এনসিপির নেতাদের তো একটা সফলতা আছে। বলেন কি সফলতা? তারা তো এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আচ্ছা, জেলখানা থেকে নেতৃত্ব দিচ্ছে, জেলখানায় না, তারা হাতের হোটেলে ছিল, ওরা নেতৃত্ব দিয়ে দিল। এখন আপনি নেতৃত্বের কথা যদি বলেন, যে বাংলাদেশে 15 বছর কেউ কেউ অত্যাচারিত ছিল না, নির্যাতিত ছিল না, কোনো কর্মসূচি ছিল না, গুমকি ছিল না, অপহরণ কি ছিল না, গুপ্ত হত্যা কি ছিল না, ক্রস ফায়ার কি হয়নি, মানুষকে সাফার করেনি, 50টা 60টা লক্ষ লক্ষ লোককে আসামি ছিল না, 60টা 70টা 80টা 100টা 150টার মামলায়। ডক্টর ইউনূস কি আন্দোলনে ছিলেন? ডক্টর ইউনূসের জন্য যে ওনারা আনুষ্ঠানিকভাবে বললেন ওনাকে ছাড়া আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করব না, তাহলে এখন আপনি বলেন। ভিন্ন বিতর্ক, এই আলোচনাটা কিন্তু ক্যান্টনমেন্টে হয়েছে এবং সেখানে বিএনপি ছিল, আমার জামাত ইসলামী ছিল। নিরপেক্ষ অ্যানালিসিস বলি, আমার ব্যক্তিগত, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে আপনারা অনুগ্রহ করে চিন্তা করবেন না। আমি রাষ্ট্রের নাগরিক, আমার ব্যক্তিগত চিন্তা চেতনা সত্তা থাকাটাই স্বাভাবিক। এখানে সামরিক বাহিনী সেই তৎকালীন সময়ে যদি ফেয়ার ভূমিকাটা না রাখতো, ফেয়ার ছাত্রদের উপর গুলিবর্ষণ কি বিগত সামরিক বাহিনীর প্রধানেরা যা করেছিল সেইটা করলে তো এই আন্দোলনের সফলতা তখন আমরা পেতাম না। কিন্তু সামরিক বাহিনী ব্যালেন্স ভূমিকা রাখছেন, ওদেরকে নিরাপদে 330 জন 50 জন এমপি, মন্ত্রী, প্রত্যেকটা বিভাগের প্রধান, সবাইকে স্মুথলি, দুঃখজনক যে বিচারপতি খায়রুল হক পর্যন্ত, যার কারণে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল ব্যবস্থা কারণে বাংলাদেশে এত হত্যা, এগুলো যদি শেখ হাসিনা 1 নম্বর আসামি হয়, 2 নম্বর আসামি ওই মামলার কিন্তু বিচারপতি খায়রুল হকের হওয়ার কথা, কিন্তু দেখেন কোথাও নাই। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে একটা ওয়ার্ড আওয়ামী লীগ পর্যন্ত একসাথে পালাইছে, সকল অফিসের প্রধানরা পর্যন্ত পালায় চলে গেছে। এটা একটা লজ্জাজনক। প্রধান বিচারপতি কখনো পলাতক হয় তার ক্যাবিনেট নিয়ে? সব পালাই গেছে, বাসা বাড়ি ছেড়ে। খতিব পালাই গেছিল তো, বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইছে, খতিব আবার পরে দখল করতে আসছে বায়তুল মোকাররম মসজিদ। এই যে ধরেন ব্যবস্থাগুলো, এগুলো বিরল ঘটনা, কিন্তু বিরল ঘটনাকে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের গর্ভজাত
সদ্য জন্মপ্রাপ্ত এনসিপি এমন কোনো কথাবার্তা আচরণ চলন বলন যাতে প্রকাশ না করে নিজেকে হাইলাইটস করার জন্য, তার দলকে আমলে নিয়ে আসার জন্য যে জি, স্পিরিটটা নষ্ট বুঝতে হয়। পেরেছি। আমরা এই 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 আলোচনা আরেকটু করব, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যেই বিষয়ে কথা বলছিলাম, মব সন্ত্রাস শুরু কবে শেষ কোথায়। দর্শক, এটি এমন একটি বিষয়, এই বিষয়ের পক্ষে বলাটা খুব কঠিন, আর বিপক্ষে বললেও অনেক সময় অনেক যুক্তিরই কোনো বা অনেক ঘটনার কোনো যৌক্তিক সমাধান পাওয়া যায় না। এরপরে শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাই যে এই যে কয়টি ঘটনা আমি বললাম, এই যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলা, আরেকটি প্রশ্নও রাখতে চাই, সেটি হলো যে একটি রাষ্ট্রের বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে, মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে, তাদের সুনির্দিষ্ট অপরাধের বিচারে ফাঁসি হয়েছে। ফাঁসির আসামি যে আসিফ আশরাফি পাপিয়াও আছে, ফাঁসির আসামি যখন আপনি তাকে তার মরদেহটি দিয়ে দিবেন, সেই মরদেহের উপরে আসলে উল্লাস করা যায় কিনা, জনগণ বা মানুষের ক্ষোভ তো অবশ্যই থাকবে, এই উল্লাস করার সুযোগটি কতটুকু থাকে এটি আমি জানতে চাই, কিন্তু তাদের অবস্থান নিয়ে কোনো তর্ক বিতর্কের জায়গায় জানতে চাই না। এবং এই যে মামলাগুলোর কথা বললাম, যে এই যে হামলা, এই মামলাগুলো কিন্তু একটাও এখনও হয়নি। এই জায়গাগুলোকে কি দায়ভার মনে করেন কিনা, যে এগুলো হলে হয়তো বা কিছুটা কমতো বা কোনো একটা জায়গায়? ধন্যবাদ। আমাদের রাজনীতিতে আমি শুরুতেই বললাম যে অনেক রক্তক্ষরণের ঘটনা আছে। আপনি যে ঘটনাগুলো বললেন, একটা রেজিমের কথা বললেন, কিন্তু এখানে তো আবার 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, মোহাম্মদ নাসিমকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, মতিয়া চৌধুরী সিপিবির সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে, উদীচীর সমাবেশে হামলা হয়েছে। সেই হামলার কোনো ধরনের কোনো প্রতিকার নেই। অনেকগুলো ঘটনার পয়লা প্রতিকার বৈশাখ, হয়নি। এক, নববর্ষের পয়লা বৈশাখে যারা বোমা হামলা করেছিল তাদের যে দণ্ড হয়েছিল, গত কয়েকদিন আগে তার রায় হয়েছে, দণ্ডটা কমিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যদি উদাহরণ টানি, এই ধরনের অসংখ্য উদাহরণ আছে। আমাদের দেশের দুইজন প্রেসিডেন্ট, তারা কিন্তু নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটি হচ্ছে আমাদের একটা পলিটিক্যাল কালচারের খুবই কদর্য একটা দিক। একই সাথে একটা রাজনৈতিক এবং অরাজনৈতিক সরকার, বিএনপি আওয়ামী লীগের মধ্যে তার সাংগঠনিক প্র্যাকটিসের মধ্যে কখনো কখনো কতগুলো দুঃখজনক ঘটনা ঘটে, এবং তারা তাদের কর্মীদের কাছে কতগুলো কমিটমেন্ট থাকে। কিন্তু আজকের যারা ক্ষমতায় আছেন, বসে আছেন, তাদের তো কোনো পলিটিক্যাল পার্টির প্রতি বা কর্মীর প্রতি সেই কমিটমেন্টটা নেই। সুতরাং দৃঢ়তা দেখানোর জন্য তাদের কোনো প্রয়োজন হয় না, কারো প্রতি দুর্বলতা দেখানোর কোনো প্রয়োজন হয় না। সেকেন্ড জায়গাটা হচ্ছে, আপনার সমাজের মধ্যে একটা বিভক্তি আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। ব্যক্তিগত ক্ষোভ, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ধরেন চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি, তিনি গুমের শিকার হয়েছেন। আমি যদি চৌধুরী আলমের পরিবারের কাছে গিয়ে বলি যে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আপনাকে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, আপনাকে নীরব থাকতে হবে, আমি যদি ইলিয়াস আলী পরিবারের কাছে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনের কথাগুলো বলি, নিশ্চয়ই যেহেতু তারা সরাসরি ভিকটিম, অথবা এই জুলাই অভ্যুত্থানে সরাসরি যারা তাদের স্বজনকে হারিয়েছে, তার যে অভিব্যক্তি, তার যে ক্ষোভ, তার যে যন্ত্রণা, তার সাথে আমার মিলবে না। তার মনের মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা থাকাটা, আমি এটিকে অন্যায় মনে করি না, থাকবে। কিন্তু রাষ্ট্র যখন, সরকার যখন দায়িত্বে থাকবে, তখন সরকার দুটো কাজ করতে হবে। এক, ওই পরিবারটার এই ক্ষোভটাকে রেসপেক্ট করতে হবে, তাকে একটা আইনি পদ্ধতিতে ওই যে অন্যায় ঘটনাটি, সেই ঘটনার যাতে প্রতিকার পায় তার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সরকার হাত পা গুটিয়ে এদের কাছে এক ধরনের আত্মসমর্পণ করে বসে আছে। আপনি বাংলাদেশের পলিটিক্যাল লিডাররা গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে কারাগারে বিভিন্ন সময় নেওয়া হয়েছে। আপনি এই সময়কালে দেখছেন একজন নেতাকে, হ্যাঁ, আপনার যদি মনে হয় আমির হোসেন আমু 85 বছর বয়স্ক আমু দৌড়ে পালিয়ে যেতে পারে, আপনি তাকে পিঠ মোড়া দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে নিতে পারেন, তার নিরাপত্তার স্বার্থে হতে পারে।
কিন্তু আপনি কোর্টের মধ্যে তাকে যখন আক্রান্ত হয় আপনি তাকে প্রতিরোধের কোনো ব্যবস্থা করেন না, তখন আমার সন্দেহ হয়, এবং এটি যদি অনবরত ঘটতে থাকে, যেটা মির্জা ফখরুল ইসলামের পরে ঘটেছে বা তার আগে যদি ঘটে থাকে, অবশ্যই তার নিন্দা করি। কিন্তু তার সাথে এটাও বলতে চাই, আমি একজন ভালো ডাক্তারের কাছে গেলাম আমার বুকের ব্যথা এটা নিয়ে। ওই ডাক্তার ভালো ডাক্তার মানে হলো আমার ওই বুকের ব্যথাটা তিনি ওখান থেকে নামিয়ে কোমরে পৌঁছে দিয়ে তিনি বাড়িতে চলে যাবেন, তার মানে হচ্ছে উনি ভালো ডাক্তার না। ওনার ভালো ডাক্তার হচ্ছেন আমার যে বুকের ব্যথা এটিকে তিনি খুঁজে বের করবেন কেন, এবং এই ব্যথাটা দূর করার জন্য তিনি ওষুধ দেবেন। এই সরকারের যে উদাহরণগুলো আমরা দেখছি, আমরা বলতে পারি এই ঘটনাগুলো ঘটেছে, আজকেও সেই ঘটনা ঘটছে, তাহলে আমাদের এত স্যাক্রিফাইসের ভেতর থেকে আমরা কেন তাদেরকে এই দায়িত্বে নিয়ে আসলাম? আমি এই জায়গাটায় ক্লিয়ার একটা কথার সাথে একমত। গত পরশুদিন ডক্টর হোসেন জিল্লুর রহমান, যিনি একসময় কেয়ারটেকার সরকারের দায়িত্বে ছিলেন, তিনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন এই সরকারের মধ্যে আমি কুম্ভকর্ণের সিনড্রোম দেখতে পাচ্ছি। তারা শোনে কিন্তু তারা কথা বলে না। আপনি এখন পর্যন্ত আমাদের সোসাইটির, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব, আজকেও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা মিছিল হয়েছে, আপনি জানেন কারা মিছিলটা করেছে? 1 বছর আগে শেখ হাসিনার পতনের আগে যে আন্দোলনগুলো হয়েছিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। আচ্ছা, সরকার জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি যে মানুষগুলোকে, আমি সরি টু সে, এবং আমি নাম বলবো না, গত 15 বছর আওয়ামী লীগের কাছ থেকে নানাভাবে সুযোগ সুবিধা নিয়েছে, এই ধরনের অনেক মানুষকে আমি এই ক্যাবিনেটে দেখি। জুলাই অভ্যুত্থানের 15 দিন আগে রাস্তায় নেমে একটা মানববন্ধনে অংশগ্রহণ করে তারপরে হিরো হয়েছেন, এখন পতাকা লাগানো গাড়িতে ঘুরে বেড়ান, অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু এই যে মানুষগুলো গ্রেপ্তার হয়েছে তাদেরকে কেন 1 বছর পরে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করার জন্য আসতে হবে? এবং তারা যখন রাস্তায় নামে, আপনি বলেন যে আপনারা বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রকে কলাপস করছেন। আমি পাপিয়ার কাছে আসতে চাই। তার নির্বুদ্ধিতা, তার অদক্ষতা, কোন ক্ষেত্রে সরকার মনে করছে কেবলমাত্র আওয়ামী লীগের অপরাধী এবং নিরপরাধী কর্মীদেরকে ধরে নিয়ে যদি আমি কারাগার পূর্ণ করে ফেলি তাহলে আমার সমস্ত দায়িত্ব শেষ, এবং সেই কাজটি আপনি দীর্ঘ সময় ধরে আইনের সঙ্গে আমি যে কথাগুলি বললাম, যে এই যে বিচার হলো না, এই যে মার্শা বার্নিকাটের উপরে হামলা, এই যে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, হতে পারে বিচার কিন্তু হয়েছে, এরকম বিচারের যে মানে এরকম ঘটনার যে বিচারের রায় হয়নি তা কিন্তু নয়। আমরা দেখেছি যে ঈশ্বরদীর বিএনপি নেতাদের ফাঁসি হয়েছে, সাতক্ষীরায় হয়েছে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার জন্য। শেখ হাসিনা খালেদা জিয়ার দুই গাড়ি বহরে হামলা ছিল। আপনারা তো আইনের সঙ্গে সম্পৃক্ত, আইনের সম্পর্কে কথা বলাটা আমাদের জন্য খুব জটিল, আদালত অবমাননায় পড়ে যাব। কিন্তু আইন আগে না মানুষ আগে, এটি আমি জানি না এই প্রশ্নের উত্তর কি হবে। এই যে শেখ হাসিনারটা হলো, খালেদা জিয়ারটা হলো না, বা দুটার যদি হতো, দুই ঘটনারই যদি বিচার হতো তাহলে আইন কেমন হতো? আর কেন শেখ হাসিনারটা হয়, খালেদা জিয়ারটা হয় না? আগামীতেও কি তাই হবে কিনা, যে খালেদা জিয়ারটাই হবে আর শেখ হাসিনার সব অবিচার হবে? তার আগে আমি একটু কথা বলে নিই, যে আপনি যে এর আগে ভাইকে যেটা বললেন, শরীফ ভাইকে, যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মারা গেছে একজন ফাঁসির আসামির মরদেহে, দেখেন এই যে মিষ্টি বিতরণ, জুতা নিক্ষেপ, এগুলো কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে বলেন, রাজনৈতিক এবং রাষ্ট্রের কালচারের দিক থেকে বলেন, টোটালটা কিন্তু অনিয়ম। এটার সাথে আমি আপনাকে বলবো, সেটি হলো যে যখন কেন্দ্রীয় কারাগার থেকে নিজামী এবং মুজাহিদ সহ যারা যুদ্ধাপরাধীদের অ্যাম্বুলেন্স মারা হয়, ওইখানে কিন্তু পুরোটা কর্ডন করা ছিল পুলিশ দিয়ে, এবং কিন্তু তার মধ্যেও কিছু কিছু লোক ঢুকে গিয়েছিল। না, কিছু কিছু লোক না, এখানে পুলিশ ঘেরা ছিল, এটাও যেমন সাজানো, আবার জুতা মারবে এটাও তো লোক জড়ো করে রেখে জুতা টুতা কিনে নিয়ে এসে মারানো, মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসে বিতরণ, সবই পরিকল্পিত সরকারের। রাষ্ট্র যখন সন্ত্রাস করে, সরকার যখন সন্ত্রাস করে, এই এত নিখুঁত হয়, এবং রাষ্ট্রীয় সন্ত্রাস নির্মূল করা আসলে তো মানুষের পক্ষে সম্ভবপর না। আপনি নিজেও দেখলেন যে 15 বছরে কত হত্যা, কত গুম, কত নির্যাতন, কত অপহরণ,
কত পচা গলিত লাশ, কত মানুষের সন্ধান এখনও নাই, কত পঙ্গু, কত চোখে গুলি, কত হাতে গুলি, সেই সমস্তগুলোর পরও দেখেন 15টা বছর অবৈধভাবে টিকে গেল কিন্তু এই সরকার। তাহলে রাষ্ট্র যখন সন্ত্রাস করে, কারণ মানুষ তখন তার বিবেকের স্বাধীনতা বলেন, মুখের স্বাধীনতা বলেন, কলমের লেখনীর স্বাধীনতা বলেন, সব কিছু প্রয়োগ করেও তাকে প্রতিহত করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা বাংলাদেশের ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা কিন্তু যায়। তারপরে আপনি যেটা বললেন যে আসামিদেরকে, যারা সরকার দলের আসামি কি তৎকালীন সরকার ছিল, এদেরকে জুতা নিক্ষেপ করছে, এগুলো হয় কি দেখেন, আমি আজকে আসামি মানে আমি তো কাস্টোডি অফ গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট যদি আমি কাস্টোডি অফ গভর্নমেন্ট হয়ে থাকি, আমিও 50টা মামলা আসামি ছিলাম, 5 মাস জেলে গেছি, 3 বার হাজত কাটলাম, তো আমি তো কাস্টোডি অফ গভর্নমেন্ট। এই যে আমাকে ধরেন রিমান্ডের নাম করে একটা মেয়ে মানুষকে নিজের ডিবিতে বেঞ্চে বসায় রাখে 5 দিন 7 দিন ধরে, মতিঝিল থানায় নিয়ে যে একটা কাঠের চেয়ারে 24 ঘন্টা আমাকে বসায় রাখতেছে। এখন আমি একটা মেয়ে মানুষ, আমার বাথরুম, পানি খাওয়া, সব কিছু, নামাজ রোজা, রোজার সময় ধরে নিয়ে গেছে আমাকে। তো এই সব কিছু তো পরিবেশ বাংলাদেশে কিন্তু নাই। তবে রাষ্ট্র কতটা নির্লজ্জ, কতটা ব্যয় হলে ঘটনাগুলো ঘটে। তবে আমি এই সরকারের কাছে আশা করি, প্রত্যাশা ছিল আমার, এখন আর প্রত্যাশা নাই। তারা সব সময় আওয়ামী লীগের এটা করলে ভালো হতো, বিএনপির এটা করলে ভালো হতো, লেকচার দিয়ে আসছে সবটি, যতটি উপদেষ্টা আছে শুধু কার কি করলে ভালো হতো লেকচার দিত। এদের কি করলে ভালো হয় এই লেকচারটা এখন নিজেরা দেখ, যে আমাদের কি করতে হবে। আমাদের তাহলে এই বৈষম্যগুলো দূর করতে হবে, এই অসামঞ্জস্যতাগুলো দূর করতে হবে, পূর্বের এই সমস্ত নগ্ন ইতিহাসগুলা রীতিমতো বিলুপ্ত সাধন করে নতুন জাগরণের ইতিহাস তৈরি করতে হবে, যেটা সভ্যতার সাথে সম্পর্কিত, মানবিকতার সাথে সম্পর্কিত। তাহলে দেখেন এরা কিন্তু নীরব, যে লেকচারগুলো তারা বিগত আমলে দিছে, ক্ষমতা আসা পথের চেহারা কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে কি যে লাউ সেই কদু, আজকে আমাদের সমালোচনা, আমাকে সমালোচনা, ওরা যেটা করছে এটা এখন অবান্তর মনে হয়, বিরক্ত লাগে। রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা পড়তে ইচ্ছা হয় না, দেখতে ইচ্ছা হয় না, রাষ্ট্রের কোনো সংবাদ জানারও আগ্রহ থাকে না, এবং কে কি করে বেড়াচ্ছে ইচ্ছা হয় না। এবং মানুষ কিন্তু মোটামুটিভাবে এদের কাছ থেকে মুখ ফেরাই দিয়েছে। কিন্তু এখন মানুষ যেটা বিপদে পড়ছে, এবং আপনি যেটা বিএনপির কথা বললেন, যে বিএনপিরও যেটা উভয় সংকট হয়ে দাঁড়াইছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে স্বৈরাচারকে বিতাড়িত করলো, এখন আপনি যখনই এই গভর্নমেন্টের ব্যাপারে কঠোর পদক্ষেপে যাবেন, স্বৈরাচার তো আবার দ্বিতীয়বার ফেরত আসার প্রস্তুতি তো ওদের আছেই, টাকা আছে, পয়সা আছে, লোকবল আছে, কর্মী সমর্থক আছে, সব কিছু তো ঘুপটি মেরে যেখানে যেভাবে থাকুক আছে। তো এইগুলি তখন কি, আপনি যখনই সরকারকে বুঝাতে যাবেন তখন ওরা এসে আবার চলে আসবে খানিকটা, এই সব মিলামিশে তখন দায় হবে আমাদের। তাহলে 15 বছর তোমরা কি করলা না করলা, অনেক হিসাব নিকাশ রাজনীতির আছে। আমরা যেটা চাই, প্রতিহিংসার রাজনীতির কথা 15 বছর শুনে আসছি, প্রতিহিংসা রাজনীতির আবার ওই চক্করে আমাদেরকে ফেলে দেখতো, বক্তৃতা দিয়ে বেড়াক যে বিএনপির প্রতিহিংসা রাজনীতি করছে, এদের মুখ থেকে আমরা শুনতে চাই না। এরাই প্রতিহিংসা রাজনীতি করুক, এরাই অপরাজনীতি করুক, এরাই অশুভ রাজনীতি করুক, এরাই বিগত দিনের যে জঘন্যতম ইতিহাস এদের দ্বারা এরা তৈরি করুক, এদের মুখে নিজেরাই ঝামা ঘষুক, এই ঝামা ঘষুকার লোক দেখুক, সবার যা পরিণতি এদেরও তাই পরিণতি। আমি আবারও ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরেই আবারও ফিরছি। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম মব সন্ত্রাসের শেষ কোথায়, শুরু কবে। আসলে এই মব সন্ত্রাসের শেষটাই জানতে চাই, যে শেষ হয়ে যাক, শুরুটাও আর জানার প্রয়োজন নেই। কারণ আমার কাছে মনে হয় যে এ নিয়ে আর কত আলোচনা। আমরা একটু বিষয়টি অন্য বিষয়ে যেতে চাই। সেটি হলো যে নির্বাচন কমিশন কিছুটা অ্যাক্টিভ হয়েছে। তারা অ্যাক্টিভ মানে আগেও ছিল, যেটা দেখলাম যে ডক্টর ইউনূস ইংল্যান্ডের যে সফর করে আসলেন, অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে, তারেক রহমানের সাথে সফর করে আসার পরে নির্বাচন কমিশনও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বললেন, এবং এরপরে নিবন্ধন দেয়া হলো। নিবন্ধনের জন্য বেশ কয়েকটি দল নিবন্ধন জন্য আবেদন করেছে। এর মধ্যে এনসিপি তো বেশি উল্লেখযোগ্য, কারণ তারা অনেকটা ক্ষমতাশালী। আসিফ আশরাফি পাপিয়া বলছিলেন একটি রাজনৈতিক দল জন্মের আগেই রাজনীতি করেছে, এরকম আর কি।
আর আরেকটি আরও দল আছে, যেমন আম জনগণ পার্টি আছে, একজন রফিকুল আমিনের আরও আছে, যেটি তারা বিভিন্নভাবে ছিলেন। আজকে জামাত তার দাঁড়িপাল্লা যে প্রতীক, সেই প্রতীক ফিরে পেল। আমি দুটো সম্পর্কে জানতে চাই, দাঁড়িপাল্লা এবং শাপলা। দাঁড়িপাল্লার প্রতীকটি তো আপনি যেহেতু আইনের কাজ করেন সেখানে আছে, এবং শাপলা প্রতীক, এই দুটো নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। এরপর আমি দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলামের প্রতীক নিষিদ্ধ করছে সেই হিসেবে দিছে সেই ব্যাপারে না। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় বিচারকের একটা প্রতীক, এবং আমাদের কোর্ট কাচারিতে হচ্ছে এটা একটা সিম্বল। তো এই শুধু আমাদের তো না, মানে ওয়ার্ল্ড ওয়াইড মনে হয় এটা সিম্বল। যাই হোক, তো এইটা আমি কোনো রাজনৈতিক দলের প্রতীক হোক এটা আমি চাই না, প্রথমত। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে শাপলা ফুল। শাপলা ফুল দেখেন, এখানে অনেকে প্রসঙ্গ তুলেছে টকশোয়, তারা কি ইউটিউবে বক্তৃতা ছাড়ছে যে শাপলা ফুলের সাথে তো ইয়ে আছে, ধানের শীষ আছে, জাতীয় প্রতীকের মধ্যে আছে, প্রতীককে কেন দেয়া হলো? এখন ধানের শীষ কি কারোর লোগো হয়েছে? ধানের শীষ বিডিআরের কি লোগো? রাষ্ট্রপতির জাতীয় পতাকার পরে যে পতাকাটা থাকে এটা কি ধানের শীষ লোগো হচ্ছে? লোগো তো না। তারপরে টাকার ভিতরে কি লোগো ধানের শীষ? অনেক কিছুর ভিতরে শাপলা ফুল যেটা, আর শাপলা ফুল ন্যাচারালি যখন দেখাতে গেছে পানির ভিতর যেতে হয়, ডাঙায় তার হতে পারে না জল ছাড়া। জলের যে দৃশ্য, ঘাস পালা, ধান, সেইটার একটা ভিন্ন আঙ্গিক। তো ধানের শীষ কোনো লোগো না, ধানের শীষ কোনো জাতীয় ইয়েও না। এখন তারা বলে কাঁঠাল জাতীয় ফল, এটা তাহলে কেন করছে? তাহলে কাঁঠাল জাতীয় ফল, তাহলে জাতীয় পশুর প্রতীক চাইলেই তো হতো, জাতীয় পশুর একটা প্রতীক। জাতীয় পশু উল্লেখযোগ্য, কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতীক কিন্তু জাতীয় পশু, জাতীয় পশু। সেইটা তো একটা, এই কারণে আপনি এটাও পাবেন না। ক্রিকেট টিম একটা অনেকগুলো অংশের একটা অংশ। আর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা হচ্ছে আপনার শাপলা। এই ওই ক্রিকেট টিম বলেন, এটা বলেন, ওটা বলেন, এইটার একটা ঐতিহ্য। আর দ্বিতীয়ত হচ্ছে বিচারকদের, বিচারপতিদের চেয়ার থেকে শুরু করে সব জায়গায় দাঁড়িপাল্লার লোগো। এই দাঁড়িপাল্লাটা জামাত যখন পেয়েছিল তখন মানুষের ভিতরে এই চিন্তা চেতনাগুলি ছিল কিনা আমি জানি না, কিন্তু বর্তমানে জামাতের নিবন্ধন বাতিল, প্রতীক বাতিল হওয়ার পর দ্বিতীয়বার যখন সরকার পতনের পর তারা পেল, তাহলে এই চিন্তা চেতনাটা নিয়ে আসার প্রয়োজনটা ছিল যে ন্যায় বিচারের প্রতীক যেটা কোর্ট কাচারিতে আছে, সেইটা ব্যক্তি দলীয় প্রতীক হওয়াটা আসলে যথার্থ কিনা এটা আলোচনা আসা উচিত ছিল। কিন্তু এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে, গভর্নমেন্টেরও জামাত ইসলামের প্রতি প্রচণ্ড দুর্বলতা, ইসলামিক জামাতের প্রতি দুর্বলতা আছে, আমার মনে হয় আছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলছি যে জামাতের প্রতি দুর্বলতা আছে, ইসলামিক কিছু দল টল দুর্বলতা আছে। এই দুর্বলতা থাকার কারণে তারা এই লাইনেই আর যাচ্ছে না, এই লাইনে আর হাঁটছে না। তারাও চতুর্দিক থেকে সম্পর্কটা ওপেন করে রেখেছে যে আলটিমেটলি কার সাথে কত দূর শেষ পর্যন্ত টেকে, এরকম একটা ভাবনা, যার ফলশ্রুতিতে এগুলো হচ্ছে। দুই প্রতীক নিয়ে আপনার, এই দুই প্রতীকের কারণ আরও অনেক প্রতীকের ব্যাপারই আছে, কিন্তু এই দুটো তো উল্লেখযোগ্য, কারণ জামাত বাংলাদেশের একটি দল এবং এনসিপি খুবই আলোচিত দল। এনসিপি শাপলা চায়, কলমার আরও একটি কথা বলেছে, এবং জামাত তার যে পুরনো প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে। আমি এই ইস্যুতে যা বলবো তার একটা বড় অংশ আপা বলে ফেলেছেন, আমি তার সাথে দুটো তিনটা জিনিস একটু যুক্ত করব। শাপলা কিন্তু নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নারা চেয়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে দেয়নি। এখন যদি মাহমুদুর রহমান মান্নার দলটা এনসিপির অনেক আগের দল, সুতরাং তাকে না দিয়ে এখন যদি এনসিপিকে দেয়, তাহলে নির্বাচন কমিশন তার যে নিরপেক্ষ জায়গাটা, গ্রহণযোগ্যতা, সেটি নষ্ট করবে। এর বাইরে শাপলা সম্পর্কে আপা যেটা বলেছেন, দাঁড়িপাল্লা সম্পর্কেও যা বলেছেন, আমার একই কথা। এনসিপির ব্যাপারে সরকারের একটা বিশেষ দুর্বলতা আছে। গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল গঠিত হয়েছে। আপনি এখানে আমরা আলাপ করলাম ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদরা একটা দল করেছেন, রফিকুল আমিন সাহেবরা একটা দল করেছেন। এই দুটো দল মোটামুটি তাদের কিন্তু অনুসারী আছে, তাদের একটা পরিচিতি আছে, কিন্তু আপনি কোথাও দেখবেন না সরকারের পক্ষ থেকে এই দলগুলোকে তার যে প্রাপ্ত মর্যাদাটা
সরকারের কাছ থেকে আমি দেখতে পাচ্ছি না, যেটা এনসিপিকে নিয়ে তারা যে বাড়াবাড়িটা করছে। এবং এই কাজটি সরকার কেন করতে গেল আমার মাথায় আসে না। যে সরকারটাকে A to Z সবাই রেসপেক্ট করছে, সেই সরকার কেন আগ বাড়িয়ে একটা পার্শিয়াল জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে চাইছে এবং এক ধরনের প্রতিযোগিতা করছে যাওয়ার জন্য। আপনি সবার শ্রদ্ধার মানুষ না হয়ে কেন একটা নির্দিষ্ট অংশের শ্রদ্ধার মানুষ হচ্ছেন? এই যে বৈঠকগুলো হচ্ছে, এনসিপিকে তাদের যে স্টেকগুলো দেওয়া হচ্ছে, আমরা অনেক সময় ভুল করি, কিন্তু এনসিপি কিন্তু গণ অভ্যুত্থানের দল না। গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের একটা অংশ এসে এনসিপি করেছেন, তাদের আর একটা অংশ এসে আপ বাংলাদেশ করেছেন, অনেকগুলো দল হয়েছে। এই যে দলগুলো যাদের কথা বললাম তাদের কিন্তু একটা কন্ট্রিবিউশন, পার্টিসিপেশন ছিল এই গণ অভ্যুত্থানে। সুতরাং এনসিপির যেহেতু তরুণরা শুধুমাত্র এই কথাটা বলে সরকার নিজের নিরপেক্ষতা নষ্ট করে এনসিপিকে গড়ে তোলার জন্য যে ড্রাইভটা দিচ্ছে এখন পর্যন্ত, এটি খুবই দৃষ্টিকটু এবং একটা সরকার নৈতিকভাবে তার অবস্থানটা খুব দুর্বল করে ফেলছে এর ভেতর থেকে। এনসিপি তরুণদের দল, তারা তাদের উদ্যোগ নিয়ে তারা দাঁড়াতে পারত, কিন্তু সরকার যেভাবে তাকে কাজে লাগাচ্ছে এটি দৃষ্টিকটু। আমরা শেখ হাসিনার যে খারাপ দিকগুলোর কথা বলছি, আমরা তো তার রিপিটেশনটা চাইনি। আমরা চেয়েছিলাম একটা নতুন বন্দোবস্তর যে কথাটা আপনি বলছেন, সেই নতুন বন্দোবস্তর সাথে তো এটি মিলছে না। আমি আমির হোসেন আমুর কথা বললাম, এখানে এম কে আনোয়ারকে কাঁধে তুলে আদালতে নিয়ে যাওয়ার, এবং তখন আমরা প্রতিবাদ করেছি। কেউ কেউ জিজ্ঞেস করে তখন কি করেছেন, কথা বলেছি আমরা যে ঢাকায় বসে তিনি হোমনাতে ককটেল নিক্ষেপের জন্য নির্দেশ দিয়েছেন, ককটেল নিক্ষেপের জন্য তিনি আসামি হয়েছেন, হুকুমের আসামি। আওয়ামী লীগ যে কাজটি করেছে অন্যায় করেছে, শহীদ মিনারে পিয়াস করিমের লাশ নিতে বাধা দিয়ে অন্যায় করেছে, কিন্তু সেই অন্যায় কাজটা আজকে আবার ডক্টর ইউনূসের সরকার এটিকে যে কন্টিনিউ করছেন, ফিরিয়ে আনছেন। আমরা তো তিনি ফিরিয়ে আনুক এটা আমরা চাইনি। আমরা একদম চেয়েছি শেষ পলিটিক্সে নতুন একটা ধারা হবে, একটা অভ্যুত্থানের ভেতর থেকে আপনি যদি শরীফুজ্জামান শরীফ, গুণগত আমরা কোনো পরিবর্তন শেষ না করতে পারেন প্রান্তে, তাহলে এগুলো তো আসিফ কোনো হাসান দরকার পাপিয়া, ছিল না। 30 সেকেন্ড সময় দিতে পারবো আপনাকে। নতুন বন্দোবস্ত স্লোগানে আছে, শুধু কার্যকারিতায় কোনো নতুন বন্দোবস্ত নাই। পুরাতনের ধ্বজা ধরা, ফুটা এবং মানে পচা গলিত যে অবস্থানটা পুরাতন বন্দোবস্তের, তা সেই বন্দোবস্তের সবচেয়ে খারাপ দিকটা এই বর্তমান সরকার এবং তার গর্ভধারণের প্রসব করার নবজাতক ওই জিনিসগুলো অনুকরণ করছে। শুধু স্লোগান দিয়ে নতুন বন্দোবস্ত চাইলে হবে না, নতুন বন্দোবস্তের কার্যকারিতা, পরিকল্পনা, বাস্তবায়ন বাংলাদেশের মানুষ দেখতে চায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এই মব সন্ত্রাস নিয়ে কথা বলছিলাম। আমি পুরনো ঘটনাগুলো উল্লেখ করেছি এই কারণে যে পুরনো ঘটনাগুলোরও কিছুটা দায়বদ্ধতা আছে, সেইগুলো জানানোর জন্য। এবং এর মানে এই নয় যে পুরনো ঘটনার উল্লেখ করা মানে এই নয় যে তখন হয়েছিল দেখে এখন হবে। আবার এটাও নয় যে এখন তখন যা ঘটেছিল তা পুরোপুরি ভুলে যাব, তার কোনো বিচার হবে না। অর্থাৎ বিচার বিষয়টি এক ধরনের মানুষের সাইকোলজিক্যাল এফেক্টই বলা যায়। যে যদি আইনজীবীরা, বিচারকরা সবাই মনে করে বা সরকার মনে করে যে বিচার শুধু এখানে রায় হয়ে গেল, একজন বিচার পেয়ে গেল, তা নয়। বিচারটি কিন্তু সমাজের মধ্যে যদি এফেক্ট না করে তাহলে দীর্ঘ সময়, দীর্ঘমেয়াদে সেই বিচারের কোনো মূল্য থাকে না, সেটি আর ইনসাফ হতে পারে না, সেটি তখন জাজমেন্ট হতে পারে, জাস্টিস আর হবে না। এই জায়গাগুলো নিশ্চয়ই আগামীর যে নতুন বাংলাদেশ, সেখানে এই জায়গাগুলো মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হবে। নির্বাচন কমিশনও বিচারালয়ের মতোই একটি জায়গা, যেটি পুরো দেশের ভোট করে, সেটি তারা সবচেয়ে নিরপেক্ষ অবস্থান থেকেই করবে। এই জায়গাটিও নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে। নির্বাচন কমিশনের সহযোগিতা যারা দেবে সরকার, তাদেরকেও সেই জায়গাটিতেও মনে রাখতে হবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।